হ্যালো ফ্রেন্ডস, আমি মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। আজ আমি ডিসকাস করব চ্যাপ্টার 5.2 ভাইগটস্কিস থিওরি অফ সোশিও কালচারাল ডেভেলপমেন্টের উপর। চলুন শুরু করি। লেভ ভাইগটস্কি ওয়াজ এ রাশিয়ান সাইকোলজিস্ট who developed a theory about how our social interactions influence our cognitive development. লেভ ভাইগটস্কি ছিলেন একজন রাশিয়ান সাইকোলজিস্ট যিনি আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে আমাদের সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয় সেই সম্বন্ধে তিনি থিওরি দিয়েছিলেন। দিস ইজ নান অ্যাজ লেভ ভাইগটস্কিস সোশিও কালচারাল থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট. The socio-cultural theory primarily focuses on how society, familial and peer relationship and culture influence people and their behavior. তো এই সোশিও কালচারাল থিওরি যেটি প্রাইমারিলি ফোকাস করে কিভাবে সোসাইটি, ফ্যামিলিয়াল এবং পিয়ার রিলেশনশিপ এবং কালচার ইনফ্লুয়েন্স করে পিপলকে এবং তাদের বিহেভিয়ারকে। পরের পয়েন্টে আসছি আমরা। থ্রি মেন ফ্যাক্টরস কি বলছে, যে থ্রি মেন ফ্যাক্টরস এফেক্ট দ্য লার্নিং অফ দ্য চাইল্ড। যে থ্রি মেন ফ্যাক্টর এফেক্ট করে চাইল্ডের লার্নিংকে। These are social interactions, culture, language. তো social interaction হলো Vygotsky emphasized that effective learning happens through interaction in social activities. তো Vygotsky emphasize বা জোর দেন যে effective learning ঘটে যে সোশ্যাল অ্যাক্টিভিটি তার ইন্টারাকশনের মাধ্যমে। কালচার হলো যে চিলড্রেন অ্যাডপ্ট দ্য কালচার বাই ইন্টারাকশন। চিলড্রেন অ্যাডপ্ট করে যে ইন্টারাকশনের দ্বারা কালচারকে। তারপরে নেক্সট আসছি আমরা ল্যাঙ্গুয়েজে। তো ল্যাঙ্গুয়েজ বলছে যে ভাইগটস্কি ভিউড ল্যাঙ্গুয়েজ অ্যাজ ম্যানস গ্রেটেস্ট টুল ফর কমিউনিকেটিং উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো বলছে যে ভাইগটস্কি যিনি আউটসাইড ওয়ার্ল্ডের সঙ্গে যে কমিউনিকেটিং এর জন্য ল্যাঙ্গুয়েজকে মানুষের গ্রেটেস্ট টুল হিসেবেই তিনি ভাবেন। অ্যান্ড ইট মিডিয়েটস চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড লার্নিং, এবং এটি ল্যাঙ্গুয়েজ মিডিয়েট করে চিলড্রেনের থিঙ্কিং এবং লার্নিংকে। ল্যাঙ্গুয়েজ হেল্পস চিলড্রেন টু রেগুলেট দেয়ার ওন বিহেভিয়ার অ্যান্ড ইমোশন। ল্যাঙ্গুয়েজ কি করে, হেল্প করে চিলড্রেনকে তাদের ওন নিজের বিহেভিয়ার এবং ইমোশনকে রেগুলেট করতে। অ্যাকর্ডিং টু ভাইগটস্কি কগনিটিভ ডেভেলপমেন্ট রেজাল্টস ফ্রম ইন্টারনালাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের যে ইন্টারনালাইজেশন থেকে কগনিটিভ ডেভেলপমেন্ট রেজাল্ট করে, তো সেই ইন্টারনালাইজেশনটি কি, দ্যাট মিনস an individual acceptance of a set of norms and values through socialization. তো এই সে ইন্টারনালাইজেশনটি কি, ইন্টারনালাইজেশনটি হলো যে যেটি মিন করে ইন্ডিভিজুয়ালের অ্যাকসেপ্টেন্সকে কিসের মাধ্যমে, সোশ্যালাইজেশনের মাধ্যমে নর্ম এবং ভ্যালুর যে সেট সেটি, মানে যে কোনো যে সোসাইটির মধ্যে যে নর্ম বা ভ্যালু থাকে সেটিকে অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করার দ্বারা নিজের মধ্যে যে অন্তরীণ করা, সেটাকেই ইন্টারনালাইজেশন বলে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্লেজ থ্রি ক্রিটিক্যাল রোলস। ল্যাঙ্গুয়েজ তিনটি ক্রিটিক্যাল রোল প্লে করে কগনিটিভ ডেভেলপমেন্টে। আচ্ছা, দিস ক্রিটিক্যাল রোলস আর, এই ক্রিটিক্যাল রোলগুলি কি কি? এই ক্রিটিক্যাল রোলগুলি হলো সোশ্যাল স্পিচ এবং পরবর্তী নেক্সট আসছি আমরা যে সোশ্যাল স্পিচ কি। সোশ্যাল স্পিচ হলো যেটি ফ্রম দ্য এজ অফ টু থেকেই শুরু হয়, 2 বছর বয়স থেকে। হুইচ ইজ এক্সটার্নাল কমিউনিকেশন ইউজড টু টক টু আদার্স, যেটি মানে অন্যের সাথে কথা বলা, যে এক্সটার্নাল কমিউনিকেশনকেই বোঝাচ্ছে। এবার নেক্সট আমরা আসছি যে ক্রিটিক্যাল রোলস যে 3, তার মধ্যে 1 হলো সোশ্যাল স্পিচ, আর নেক্সট হলো প্রাইভেট স্পিচ এবং সাইলেন্ট ইনার স্পিচ। তো প্রাইভেট স্পিচ হলো, প্রাইভেট স্পিচে কি বলছে, প্রাইভেট স্পিচ ফ্রম দ্য এজ অফ 3 বছর বয়স থেকেই শুরু হয়, যেটি কি, দি স্পিচ ইজ ডিরেক্টেড টু দ্য সেলফ অ্যান্ড সার্ভস
ইন্টেলেকচুয়াল ফাংশন। এই স্পিচ ডিরেক্ট করে যে সেলফ মানে নিজের মধ্যেই নিজেকেই ডিরেক্ট করে এবং সার্ভ করে ইন্টেলেকচুয়াল ফাংশন। ইট ইজ এ সাইন অফ সেলফ রেগুলেশন অ্যান্ড এ ফর্ম অফ সেলফ টক। এটি হলো সেলফ রেগুলেশনের একটি সাইন এবং সেলফ টকের একটি ফর্ম বলা যেতে পারে। Children use private speech to guide their actions by speaking to themselves. Children use করে প্রাইভেট স্পিচ সে নিজের সাথে কথা বলার দ্বারা তাদের অ্যাকশনকে গাইড করতে। নেক্সট আসছি 3 নম্বর যে ক্রিটিক্যাল রোল, তার মধ্যে হচ্ছে সাইলেন্ট ল্যাঙ্গুয়েজের সাইলেন্ট ইনার স্পিচ। ফ্রম দ্য এজ অফ 7 বছর বয়স থেকে শুরু হয় এটি। প্রাইভেট স্পিচ আন্ডারগ্রাউন্ড যাওয়ার পর ডিমিনিশিং ইন অডিবিলিটি অ্যাজ ইট টেকস অন এ সেলফ রেগুলেটিং ফাংশন অ্যান্ড ইজ ট্রান্সফর্মড ইনটু সাইলেন্ট ইনার স্পিচ। যে প্রাইভেট স্পিচে যে আমি নিজের সাথে নিজে সাউন্ড করে কথা বলা যেটি ছিল, কিন্তু সাইলেন্ট ইনার স্পিচে নিজের সাথে নিজেই কথা বলবো কিন্তু সেখানে কোনো সাউন্ড থাকবে না, তো সেটি বলছে এখানে সাইলেন্ট ইনার স্পিচ। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা আসছি 3 কি ফিচার্স অফ সোশিও কালচারাল থিওরি। তো সোশিও কালচারাল থিওরির 3টি কি ফিচার, যেটি 1 নম্বরে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটিকে শর্ট ফর্মে বলা যেতে পারে জেডপিডি। তো এটি কি? জেডপিডি ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট এ লার্নার ক্যান অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড হোয়াট দে ক্যান learn with the guidance and support of what Vygotsky referred to as MKO, এটাকে মোর নলেজেবল আদার বলা হয়। তো জেডপিডি কি? জেডপিডি হচ্ছে এই যে যেখানে আমরা যতটুকু আমরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাচিভ করতে পারি, হ্যাঁ, তো এই যে ইন্ডিপেন্ডেন্টলি যেটি অ্যাচিভ করতে পারি, তো সেই জায়গা, এবং হোয়াট দে ক্যান লার্ন উইথ গাইডেন্স, এবং যেখানে এই যে গাইডেন্স দিয়ে আমরা কিছু শিখতে পারি, এই দুটির মধ্যে ডিফারেন্স হলো জেডপিডি। এবং এই যে বাইরের যে পোর্শন, এটি হচ্ছে কি, এটি হলো লার্নার ক্যান নট ডু, এটি অনেক বিয়ন্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন জেডপিডি বলতে বোঝাচ্ছে যে ডিফারেন্স বিটুইন what a learner can achieve independently and what they can learn with the guidance and এই যে সাপোর্ট, হ্যাঁ, যে গাইডেন্স যেটা বা সাপোর্ট যেটা, সেটিকে ভাইগটস্কি কি বলেছেন? মোর নলেজেবল আদার বলতে যে সেটা যে কেউ হতে পারে, সেটা পেরেন্ট হতে পারে, টিচার হতে পারে, পিয়ার হতে পারে, হ্যাঁ। তো যে মানে আমাদের মানে যে লার্নার, তার থেকে যে সেই বিষয়ে যে টাস্কের উপরে, যে টাস্ক নিয়ে সে কাজটা করছে, সেই টাস্কের উপরে যে সেই বিষয়ে যে বেশি জানবে, সেই হবে মোর নলেজেবল আদার। সে বয়সে ছোটও হতে পারে। তো আমরা এবার এই এমকেও কি সেটা এবার বুঝবো। তো এমকেও যেটা হলো যে মোর নলেজেবল আদার। MKO is someone who has a higher level of ability or greater understanding than the learner regarding a particular task, process or concept. MKO more knowledgeable other ke as someone who has a higher level of ability or greater understanding. লার্নারের চেয়ে হায়ার লেভেল অফ অ্যাবিলিটি এবং অথবা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং থাকবে তেমন মানুষ যে রিগার্ডিং এ পার্টিকুলার টাস্ক, প্রসেস অর কনসেপ্ট, হ্যাঁ, সেই যে টাস্ক বা যে কনসেপ্টের উপরে সে কাজটা করছে, সেই প্রসঙ্গে, সেই রিগার্ডিং এ লার্নারের চেয়ে যে বেশি জানবে, সেই ব্যক্তিকেই বলা হবে মোর নলেজেবল আদার। তো MKO can be a teacher, parent, coach or even a peer who provide guidance and modeling to enable the child within their ZPD. এই যে জেডপিডির মধ্যে এই জেডপিডির মধ্যেই কি করবে? MKO যে মোর নলেজেবল আদার, সে গাইডেন্স প্রোভাইড করবে। আচ্ছা, এবারে আমরা নেক্সট আসছি স্ক্যাফোল্ডিং।
স্ক্যাফোল্ডিং কি বলছে? স্ক্যাফোল্ডিং ইজ দ্য টেম্পোরারি সাপোর্ট দ্যাট পেরেন্টস অর টিচার্স গিভ এ চাইল্ড টু ডু এ টাস্ক। তো স্ক্যাফোল্ডিং হলো যে টেম্পোরারি সাপোর্টকেই বোঝাচ্ছে, যেটি মানে পেরেন্ট বা টিচার একটি চাইল্ডকে কোনো কাজ করতে দেয়, মানে কাজ করতে বা কাজ শেখাতে গেলে যে টেম্পোরারি সাপোর্ট দেয় সেটিকে স্ক্যাফোল্ডিং বলছে। আচ্ছা, নেক্সট আসছি আমরা নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে বলছে এই স্ক্যাফোল্ডিং এর পরের পয়েন্ট বলছে MKO slowly withdraws the support when the child can perform the task through independent learning. মোর নলেজেবল আদার কি করে ধীরে ধীরে উইথড্র করে তার সাপোর্টকে যখন চাইল্ড পারফর্ম করতে পারে টাস্কটি ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এর মাধ্যমে। তারপরে বলছি সাম মোর টার্মস রিলেটেড টু সোশ্যাল লার্নিং। তো এই যে সোশ্যাল লার্নিং টার্ম, সোশ্যাল লার্নিং এর কিছু টার্ম এখানে আছে সোশ্যাল লার্নিং এর উপর। তো একে হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং। অ্যাসিস্টিভ লার্নিং কি বলছে? দিস লার্নিং ইজ এ পিয়ার লার্নিং স্ট্র্যাটেজিস ফ্রেমওয়ার্ক whereby children work together with the monitoring of an expert teacher to support each other's learning. এই লার্নিং হলো একটি পিয়ার লার্নিং স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক, যার দ্বারা কি হয় চিলড্রেন একসাথে কাজ করে, যেখানে একজন টিচার, এক্সপার্ট টিচার, তিনি মনিটরিং এর মাধ্যমে এই কাজটি কমপ্লিট করান। তো এবার সেখানে প্রত্যেকে একে অপরকে কি করে, একে অপরের লার্নিং এ সাপোর্ট করে। আচ্ছা, এরপরে আসছে ইট ফোকাসেস অন টিচিং a set of comprehension strategy that assist students to comprehend a variety of narrative and informative text. তো এটি ফোকাস করে অ্যাসিস্টিভ লার্নিং, যেটি ফোকাস করে যে কম্প্রিহেনশন যে স্ট্র্যাটেজি, হ্যাঁ, তার টিচিং এর উপর, যেটি অ্যাসিস্ট করে স্টুডেন্টকে কম্প্রিহেন্ড করতে, বুঝতে যে ন্যারেটিভ বা ইনফরমেটিভ যে টেক্সট, তা সেগুলোর বিভিন্ন ধরনের যে ন্যারেটিভ এবং ইনফরমেটিভ টেক্সট হয় সেগুলিকে কম্প্রিহেন্ড করতে স্টুডেন্টকে অ্যাসিস্ট করে। আচ্ছা, এরপরে বলছি রেসিপ্রোকাল টিচিং। রেসিপ্রোকাল টিচিং কি? দিস টিচিং ইজ ইউজড টু ইমপ্রুভ চিলড্রেনস অ্যাবিলিটি টু লার্ন ফ্রম দ্য টেক্সট। এই টিচিং এটি ব্যবহার করা হয় চিলড্রেনের অ্যাবিলিটিকে ইমপ্রুভ করতে, কিভাবে? টেক্সট থেকে শিখে। হ্যাঁ, তারপরে পরের পয়েন্টে বলছে in this method teacher and student reciprocate in learning and practicing four specific reading strategy. তো চারটি যে রিডিং স্পেসিফিক রিডিং স্ট্র্যাটেজি আছে তার মাধ্যমে লার্নিং এবং প্র্যাকটিসিং করে যে রেসিপ্রোকেট করে স্টুডেন্ট টিচার, সেটিকেই রেসিপ্রোকাল টিচিং বলে। সেটি কিভাবে হয় এইখানে বুঝতে পারছেন যে প্রেডিক্টিং, কোশ্চেনিং, ক্ল্যারিফাইং, সামারাইজিং। তো এই যে একে অপরকে যেভাবে এই যে রেসিপ্রোকেট করছে, প্রত্যেকেই রেসিপ্রোকেট করছে, সেটা টিচার, স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্টদের মধ্যেই, পিয়ারের মধ্যেও হতে পারে। এইভাবে যে রেসিপ্রোকেট হচ্ছে এটাকেই বলছে রেসিপ্রোকেট টিচিং। তো এর মধ্যে যে চারটি যে স্ট্র্যাটেজি আছে তার মধ্যে প্রেডিক্টিং এ কি বলছে? দিস স্ট্র্যাটেজি ইনভলভস রিডার ইন অ্যাক্টিভলি combining their own background knowledge with what they have gathered from the text. তো এই স্ট্র্যাটেজি কি করে? ইনভলভ করে রিডারকে অ্যাক্টিভলি কম্বাইন করতে তাদের নিজের যে ব্যাকগ্রাউন্ড, সেটি কিসের সাথে? যা তারা টেক্সট থেকে যা গ্যাদার করলো এবং তাদের মধ্যে নিজের সেই সম্বন্ধে যে ব্যাকগ্রাউন্ড নলেজ আছে সেটিকে কম্বাইন করে অ্যাক্টিভলি রিডাররা কি করে? এটাতে ইনভলভ থাকে। উইথ এ ন্যারেটিভ টেক্সট স্টুডেন্ট ইমাজিন হোয়াট মাইট হ্যাপেন নেক্সট। তো এই ন্যারেটিভ টেক্সট দিয়ে স্টুডেন্ট কি করে? ইমাজিন করে নেক্সটে কি ঘটতে পারে। তো এবার নেক্সট আসছি কোশ্চেনিং। কোশ্চেনিং এ বলছে when questioning strategy is used, readers monitor and assess
their own understanding from the text by asking themselves questions. এখানে বলছি যে কোশ্চেনিং এ যখন কোশ্চেনিং স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়, রিডার কি করে, রিডার মনিটর করে এবং অ্যাসেস করে তাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, মানে নিজেদের মধ্যে কোশ্চেন করে, তা কোশ্চেন করার দ্বারা কি করে টেক্সট থেকে নিজের যে আন্ডারস্ট্যান্ডিং সেটিকে মনিটর করে বা এবং অ্যাসেস করে। এইভাবেই রিডারের মধ্যে এই স্ট্র্যাটেজি কাজ করে। পরে নেক্সট আসছে ক্ল্যারিফাইং। ক্ল্যারিফাইং কি? ক্ল্যারিফাইং ইনভলভস the identification and clarification of unclear, difficult aspects of a text. তো যে ক্ল্যারিফাইং ইনভলভ থাকে কিসে? একটি টেক্সটের যে ডিফিকাল্ট অ্যাসপেক্ট বা আনক্লিয়ার যে অ্যাসপেক্ট তার ক্ল্যারিফিকেশন এবং আইডেন্টিফিকেশনে ইনভলভ থাকে ক্ল্যারিফাইং স্ট্র্যাটেজি। সামারাইজিং কি? সামারাইজিং হলো it is process of identifying the valuable information with a text and integrating this into a clear and concise statement that communicates the essential meaning of text. এটির মাধ্যমে কি বোঝাচ্ছে? এটি হলো এমন একটি প্রসেস যেটিতে কি হয়, একটি টেক্সটের মধ্যে যে ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে তার শনাক্তকরণ, এছাড়া আর কি হয়, এছাড়া ক্লিয়ার এবং কনসাইজ স্টেটমেন্টের যে ইন্টিগ্রেটিং করা সেটিকেই বোঝায় এই প্রসেসটি, যেটার দ্বারা কি হয়, যেটির দ্বারা যে টেক্সটের যে এসেনশিয়াল মিনিংকে কমিউনিকেট করা হয়। আচ্ছা, এবার আসছি আমরা কোলাবোরেটিভ লার্নিং এ। কোলাবোরেটিভ লার্নিং কি বলছে? কোলাবোরেটিভ লার্নিং in which members have a various levels of ability so that people with advanced knowledge can help people with lesser knowledge within the ZPD. কোলাবোরেটিভ লার্নিং এটি হচ্ছে যার মধ্যে মেম্বাররা সদস্যরা কি করে, যা মেম্বারের মধ্যে মানে অ্যাবিলিটির ভেরিয়াস লেভেল থাকবে এবং সেখানে পিপল উইথ অ্যাডভান্স নলেজের যে পিপল সে সাহায্য করে কাকে? লেসার নলেজের পিপলকে জেডপিডির মধ্যে। তার পরের পয়েন্টে বলছে হেয়ার পিপল উইথ মোর নলেজ উইল অ্যাক্ট অ্যাজ এমকেও। এখানে কি বলছে? এখানে যে মোর নলেজের যে পিপল সে এখানে এমকেও মানে মোর নলেজেবল আদার হিসেবেই কাজ করে। পরে আসছে কোঅপারেটিভ লার্নিং। This learning is a student-centered, instructor-facilitated instructional strategy in which a small group of students is responsible for its own learning and the learning of all group members. এখানে বলছে যে এই লার্নিং হলো একটি স্টুডেন্ট সেন্টার্ড এবং ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেটেড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। হ্যাঁ, ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেটেড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি, যার মধ্যে কি হয়, একটি স্মল গ্রুপ থাকে স্টুডেন্টের এবং তারা নিজেদের মধ্যে লার্নিং করে এবং সমস্ত গ্রুপ মেম্বারের মধ্যে যে লার্নিং বা নিজের যে লার্নিং সেটিতে এরা রেসপন্সিবল থাকে। Students interact with each other in the same group to acquire and practice the elements of a subject matter in order to solve a problem, complete a task or achieve a goal. স্টুডেন্ট ইন্টারঅ্যাক্ট করে একে অন্যের সঙ্গে সেম গ্রুপে, হ্যাঁ, টু মানে অ্যাকোয়ার করতে এবং প্র্যাকটিস করতে তাদের সাবজেক্ট ম্যাটারের যে এলিমেন্ট সেটিকে, এবং এইভাবে তারা কি করে, এটা করে তারা একটি প্রবলেম সলভ করার জন্য এবং কমপ্লিট করে, তারা কোনো একটি গোলকে অ্যাচিভ করে এবং কমপ্লিট করে একটি টাস্কে। এইভাবে তো পিয়ার টিউটরিং enables more students to be supported to reach a higher level of competence. পিয়ার টিউটরিং কি করে? এটি কম্পিটেন্সের হায়ার লেভেলে পৌঁছতে মোর স্টুডেন্টকে সাপোর্টেড হতে এনেবল করে, সক্ষম করে। স্টুডেন্ট নিড টু বি পেয়ার্ড carefully and may need coaching so that they are able to effectively assist each other. স্টুডেন্ট কি করে? স্টুডেন্টের প্রয়োজন যে একে অন্যকে অ্যাসিস্ট করে, এফেক্টিভলি অ্যাসিস্ট করে, কি করবে, অ্যাসিস্ট করে তারা নিজেদের মধ্যে যে লার্নিং করা এবং সেখান থেকে তারা কি করবে, তাদের প্রয়োজন সেখান থেকে যে কোনো বিষয়ে নলেজ অ্যাকোয়ার করা।
আচ্ছা, এরপরে আসছি, ইট মাইট অলসো ইনভলভ স্টুডেন্টস হ্যাভিং ডিফারেন্ট রোলস ইন দ্য সেম টাস্ক। তো এটি কি করে, এটি এই যে সেম টাস্কের মধ্যে যে ডিফারেন্ট যে রোল, সেভাবে ডিফারেন্ট রোল স্টুডেন্টরা ক্রিয়েট করে এবং তার মধ্যে দিয়েই তারা নলেজ গেইন করে। ডিফারেন্সেস ইন আইডিয়াস অফ ভাইগটস্কি অ্যান্ড পিয়াজেট। এবারে বলছি ভাইগটস্কি এবং পিয়াজের যে ডিফারেন্স আছে আইডিয়ার উপর, সেগুলি এখানে আমরা এখন বলবো। আচ্ছা, এখানে বলছে আইডিয়া অফ পিয়াজেট। তো পিয়াজেটের আইডিয়াস গুলো কি কি ছিল? পিয়াজেট প্লেসেস মোর এমফ্যাসিস অন হেরিডিটি। পিয়াজেট কি করেছিলেন? হেরিডিটির উপর বেশি জোর দিয়েছিলেন। হি প্লেসেস কনসিডারেবলি মোর এমফ্যাসিস অন বায়োলজিক্যাল ম্যাচুরেশন। তিনি কি করেছেন? তিনি বায়োলজিক্যাল ম্যাচুরেশনের উপরেও বেশি জোর দেন। পিয়াজেট ওয়াজ এ রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট ছিলেন, দ্যাট মিনস এমফ্যাসিস অন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। তিনি ছিলেন রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। তো রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট কেন বলবো? কারণ তিনি ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির উপর বেশি জোর দিয়েছিলেন। রিলেশন বিটুইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ লাইক ডেভেলপমেন্ট ইজ রিজন ফর লার্নিং। তো এখানে বলছে যে রিলেশন, যে লার্নিং এবং ডেভেলপমেন্টের মধ্যে, সেটি কিরকম? সেটি হচ্ছে ডেভেলপমেন্ট ইজ রিজন ফর লার্নিং। আচ্ছা, নেক্সট আসছি আমরা। নেক্সটে বলছে এই পিয়াজেটের যে আর আদার্স যে আইডিয়া গুলি ছিল। নেক্সট আসছি, অ্যাকর্ডিং টু পিয়াজেট থট অলসো প্রিসিডস ল্যাঙ্গুয়েজ। পিয়াজেট বলেছেন যে থট ল্যাঙ্গুয়েজকে প্রিসিড করে। He believed that development is discontinuous process, that is stages are defined. তিনি স্টেজেসকেই বেশি গুরুত্ব দিয়েছেন, যার ফলে তিনি এটিকেই বিলিভ করেন যে ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস প্রসেস। Piaget said that children construct their knowledge based on their own experience. পিয়াজেট কি বলেছিলেন? বলেছিলেন যে চিলড্রেন কনস্ট্রাক্ট করে তাদের নলেজ তাদের নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে। এবারে এতক্ষণ আমরা পিয়াজেটের আইডিয়া শুনলাম, এবারে শুনবো এবং দেখবো ভাইগটস্কির আইডিয়াস। তো চলুন দেখি। ভাইগটস্কি প্লেসেস মোর এমফ্যাসিস অন এনভায়রনমেন্ট। তো ভাইগটস্কি কি করেছেন? এনভায়রনমেন্টের উপরই বেশি জোর দিয়েছেন। হি ফোকাসেস অন সোসাইটি কালচারাল এক্সপিরিয়েন্স। তিনি ফোকাস দিয়েছেন সোসাইটি এবং কালচারাল এক্সপিরিয়েন্সে। ভাইগটস্কি ওয়াজ এ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ভাইগটস্কি ছিলেন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। কেন? দ্যাট মিনস এমফ্যাসিস অন গ্রুপ অ্যাক্টিভিটি। হ্যাঁ, গ্রুপ অ্যাক্টিভিটি, তারপরে সোশ্যাল ইন্টারাকশন, এগুলোর উপরে বেশি জোর দিয়েছেন, যার জন্য তিনি ছিলেন একজন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। রিলেশন বিটুইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ লাইক লার্নিং ইজ রিজন ফর ডেভেলপমেন্ট। তো এই যে লার্নিং এবং ডেভেলপমেন্টের মধ্যে যে রিলেশন, সেই হিসেবে ভাইগটস্কি বলেছেন যে লার্নিং ইজ রিজন ফর ডেভেলপমেন্ট। তো এবারে দুজনের মধ্যে যে আইডিয়া অনেকটাই মানে কি বলবো, দুটো রিলেশনই, মানে এই রিলেশন বিটুইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ভাইগটস্কির ক্ষেত্রে এবং পিয়াজেটের ক্ষেত্রেও লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই পুরোপুরি বিপরীত। তো অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, পরে বলছি, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি ল্যাঙ্গুয়েজ প্রিসিড থট। যেমন পিয়াজেট বলেছিলেন থট প্রিসিড ল্যাঙ্গুয়েজ, ভাইগটস্কি বলেছেন ল্যাঙ্গুয়েজ precedes thought. Next আসছি, for Vygotsky, thought and language are initially separate systems from the beginning of life, merging at around 3 years of age. বলছে যে থট এবং ল্যাঙ্গুয়েজ ইনিশিয়ালি সেপারেট সিস্টেমেই চলা শুরু হয়, তারপরে 3 বছর বয়সে গিয়ে দুটি এইভাবে মার্জ হয়ে যায়। আচ্ছা, এরপরে বলছি পরের পয়েন্টে, he believed that development is continuous process, that is stages are not defined. তিনি বিশ্বাস করেন যে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস। ভাইগটস্কি মনে করেন যে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু পিয়াজেট
ভাবতেন বা তিনি মানে বিলিভ করেন যে ডেভেলপমেন্ট ডিসকন্টিনিউয়াস প্রসেস, কারণ তিনি স্টেজকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। পরের পয়েন্টে আসছি, ভাইগটস্কি সেড দ্যাট চিলড্রেন কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ফ্রম ইন্টারেক্টিং উইথ আদার। ভাইগটস্কি বলেছেন যে চিলড্রেন কনস্ট্রাক্ট করে তাদের নলেজ অন্যের সাথে ইন্টারেক্টিং এর মাধ্যমে। তো এর পরের পয়েন্টে আসছি, বোথ থিওরিজ এগ্রি অন সাম আইডিয়াস। তো দুটোই থিওরি, ভাইগটস্কির থিওরি এবং পিয়াজেটের থিওরি, দুজনের মধ্যে অমিল তো এতক্ষণ দেখলাম। এবার মিল কি কি আছে? বোথ থিওরি এমফাসাইজ দ্য অ্যাক্টিভ রোল অফ দ্য লার্নার ইন বিল্ডিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেকিং সেন্স অফ ইনফরমেশন। দুটোই থিওরি অ্যাক্টিভ রোলকে বেশি, যে কোনো কাজ অ্যাক্টিভলি করার দিকেই বেশি এমফাসাইজ করেছেন। এছাড়া কি করেছেন? লার্নার কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ। লার্নার কি করে? তার নিজের নলেজ নিজেই কনস্ট্রাক্ট করে, এদিকেই দুটোই থিওরি এটাকে মেনেছেন। ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অফ ভাইগটস্কি সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরি। এখানে বলছে যে ভাইগটস্কি সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরির যে ক্রিটিক্স হয়েছিল, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ গুলি হলো যে ভাইগটস্কিস ভাইগটস্কির যে রিসার্চেস গুলির মধ্যে প্রাইমারিলি রিলাইড অন চিলড্রেন ফ্রম ওয়ান কালচার which may not represent the experience of children from all cultural background। বলছে এটি কি করে? এটি রিলাইট করে মানে একটি কালচার থেকে চিলড্রেনের ওপর, যেটি সমস্ত কালচারাল যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে চিলড্রেনের এক্সপিরিয়েন্সকে রিপ্রেজেন্ট করে না। তো দ্বিতীয় নম্বরে বলছে Vygotsky's observational techniques may have been influenced by his own theoretical perspectives, actively leading to biased interpretations of children's behavior। ভাইগটস্কির যে অবজারভেশনাল টেকনিক, এটি তার নিজের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকেই ইনফ্লুয়েন্স করা হয়েছিল। এখন যে আদার্স চিলড্রেনের যে বিহেভিয়ার, তার উপরে কিন্তু এটি লিড করে না, এটি বায়াস হিসেবেই পরিচিত হয়েছে। আচ্ছা, এডুকেশনাল ইমপ্লিকেশন কি বলছে? টিচার্স প্রোভাইড হেল্পফুল হিন্টস অর instructional concepts such as scaffolding that are carefully tailored to the child's current abilities। বলছে টিচার প্রোভাইড করবে হেল্পফুল হিন্টস বা অথবা ইনস্ট্রাকশনাল কনসেপ্ট, যেটিকে স্ক্যাফোল্ডিং বলা হয়। তো সেটি কি করবে? সেটিকে কেয়ারফুলি টেলর্ড করবে চিলড্রেনের কারেন্ট অ্যাবিলিটির জন্য। Teachers will promote assistive learning, reciprocal teaching, collaborative project, cooperative learning and peer tutoring। এগুলি সবই একে অন্যের সাথে ইন্টারেক্ট করে যে শিক্ষা, সেগুলোই মেনলি এই অ্যাসিস্টিভ লার্নিং, রেসিপ্রোকাল টিচিং, কোলাবোরেটিভ প্রজেক্ট, কোঅপারেটিভ লার্নিং, পিয়ার টিউটরিং, এগুলোই একে অন্যের সাথে ইন্টারেক্ট করে যে শিক্ষা, সেটিকেই বোঝাচ্ছে। তো টিচার এগুলিকে প্রমোট করবেন। আর টিচার উইল প্রেজেন্ট প্রবলেম ইন দ্য জেডপিডির মধ্যেই যে কোনো প্রবলেমকে প্রেজেন্ট করবেন। আর স্টুডেন্ট কনস্ট্রাক্ট দেয়ার নলেজ থ্রু সোশ্যাল ইন্টারাকশন অর কনস্ট্রাকটিভিজম। স্টুডেন্ট কনস্ট্রাক্ট করবে তাদের নলেজ সোশ্যাল ইন্টারাকশন অথবা কনস্ট্রাকটিভিজমের মাধ্যমে। তো আজ এই পর্যন্ত ফ্রেন্ডস। সাবস্ক্রাইব করুন এই লার্ন উইথ মঞ্জুশ্রীকে, আর প্রেস করুন বেল আইকনকে, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেটস টাইমে মেলে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন চলতে থাকবে এবং এর সাথে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কোশ্চেন অবশ্যই থাকবে। তো নেক্সট ভিডিওতে আমরা কোহলবার্গের যে থিওরি সেটি নিয়ে ডিসকাস করব, তারপরে এই চ্যাপ্টারের উপরে কোশ্চেন অ্যান্সারে আসব। তো আই হোপ লেসন পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনার কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।